আচ্ছা, আজকের আমাদের বিষয় সেটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। গতকাল আমরা যেখানে থেকে শেষ করেছিলাম আজকে তারপরেই শুরু করব। তোরা তোদের টেক্সট বুকে খুঁজে পাবি 806 পাতাতেই আমরা আছি, কিন্তু আমরা ওই গ্রাফ 806 পাতায় যে কম্পাঙ্ক ও নিবৃত্তি বিভবের লেখচিত্র সেটাকে আমরা স্কিপ করছি মানে আমরা পরবর্তীতে যখন আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ পড়ব তার সাহায্যে এই গ্রাফটা আরও ভালোভাবে আঁকা যাবে। তো এখন আমরা ওই জন্য ওটাকে স্কিপ করছি। একদিন বা একটা বা দুটো ক্লাসের পরেই আমরা ওখানে পৌঁছে যাব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা 806 পাতায় একদম শেষের দিকে আছে, বুঝতে পারবি যে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সাপোজ তুই ধর একটা ধাতু নিয়েছিস, এই ধাতব পৃষ্ঠ নিয়েছিস, যে ধাতব পৃষ্ঠ হচ্ছে আলোক সংবেদনশীল ধাতব পৃষ্ঠ, অর্থাৎ আলোকতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে এই ধাতুর উপর আলো পড়লে সেই আলো ইলেকট্রন নির্গমন ঘটাতে পারে। অর্থাৎ এই ধাতব পৃষ্ঠের উপর লাইট যদি আপাদিত হয়, আলো যদি পড়ে, তাহলে এই ধাতব পৃষ্ঠ এখান থেকে ইলেকট্রন নির্গত করতে সক্ষম হয়। সেই রকম ধাতব পৃষ্ঠকে আলোক সংবেদনশীল ধাতব পৃষ্ঠ বলা হয়। এবার বিষয়টা কি হলো, আলোক সংবেদনশীল হলেই কি তার উপর আলো পড়লে সেই ইলেকট্রন নির্গমন করবে? মানে আলোক সংবেদনশীল হওয়াটাই কি ফটোইলেকট্রিক এফেক্ট বা আলোকতড়িৎ ক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য? এই বিষয়টা ভাবার মতো। আলোকতড়িৎ ক্রিয়ার যদি গভীরে যাস, গভীরে গেলে তোরা বুঝতে পারবি যে আলোকতড়িৎ ক্রিয়া, এই যে আলোটা পড়ছে একটা, এখানে যদি ভাবি এখানে কার উপর পড়ছে, একটা পরমাণু। সেই পরমাণুর স্ট্রাকচার যেমনই হোক, তার শেষ কক্ষের ইলেকট্রন যেটা হচ্ছে লুজলি বাউন্ড ইলেকট্রন, সেই ফোটন এসে পড়ছে, আলোর ফোটন এসে পড়ছে। এবার এই যে ফোটনটা এসে পড়ছে, পড়ে এর সঙ্গে পসিবল যদি সম্ভব হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাচ্ছে। সেই স্থিতিস্থাপক সংঘর্ষের দরুন ইলেকট্রন এনার্জি নিচ্ছে, দিয়ে এমিট করে বেরিয়ে যাচ্ছে। যদি এর যে ইলেকট্রনের যে এনার্জি রয়েছে, সেই এনার্জি যদি এই ফোটনের এনার্জি নিয়ে তার যে সম্মিলিত এনার্জি 0 বা 0-র বেশি হয়, তাহলে তখন এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসের আকর্ষণকে উপেক্ষা করে বেরিয়ে যেতে পারে। তার মানে এখানে দেখ একটা বিষয় পরিষ্কার হচ্ছে, তার মানে এই যে ফোটন পড়ছে তার এনার্জির উপর নির্ভর করবে কিন্তু এই ইলেকট্রনের বেরিয়ে যাওয়া বা না বেরোনো। অর্থাৎ ফোটনের এনার্জিটাই আসল ব্যাপার। এক্ষেত্রে ফোটনের এনার্জি ডিসাইড করবে এই ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করে বেরোতে পারবে না ওই নিউক্লিয়াসের মধ্যেই অ্যাটাচও থেকে যাবে। তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে? বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই যে লাইট, তার যে ফোটন, সেই ফোটনের ওপর নির্ভর করবে এই ইলেকট্রনের বেরোনো বা না বেরোনো, ইলেকট্রনের নির্গমন বা না নির্গমন। তো এই যে মিনিমাম, তার মানেটা কি? তার মানে বিষয়টা হচ্ছে একটা এনার্জি দ্বারা এই ইলেকট্রনটার কথা যদি আমরা ভাবি, এটা যদি সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রন হয়, এই ইলেকট্রনটার কথা আমরা যদি ভাবি, সব থেকে লুজলি বাউন্ড এই প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষতের ইলেকট্রন অপেক্ষা, কারণ এই নিউক্লিয়াস থেকে অনেক দূরে। তো নিউক্লিয়াসকে একটা বাইন্ডিং এনার্জি দিয়ে ধরে রেখেছে। তাহলে আমি এর আগের ক্লাসেও বলেছি, তার আগের ক্লাসেও বলেছি যে এই ইলেকট্রনগুলোকে তোরা ভাবতে পারিস, আমরা যতটা মানে ইলেকট্রনের যদি ক্যারেক্টার যদি এমনি ধরা হয় যে সাইকোলজিক্যাল ওদের কোনো বুঝি আইকিউ আছে, তাহলে ইলেকট্রনগুলো কিন্তু এই ফোটনটার এনার্জি অ্যাবজর্ব করতে পারে, নাও করতে পারে। কখন করবে, কখন করবে না, যদি দেখে যে বাইন্ডিং এনার্জি দিয়ে বেঁধে রেখেছে নিউক্লিয়াসকে এই ফোটন, তার সমান এনার্জি ওকে দিতে পারছে কিংবা তার থেকে বেশি এনার্জি দিতে পারছে, তবেই এই ইলেকট্রনটা কিন্তু এনার্জি নেবে, নিয়ে ওই ফোটনের এনার্জি নেবে, দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু তার থেকে যদি কম হয়, মানে যে বাইন্ডিং এনার্জি দিয়ে এই ইলেকট্রন এই নিউক্লিয়াসের দ্বারা আবদ্ধ হয়ে আছে,
তার থেকে এই ফোটন যদি এনার্জি কম সাপ্লাই করে তাহলে কিন্তু এই ইলেকট্রন কোনো মতেই নিউক্লিয়াস ত্যাগ করবে না, নিউক্লিয়াস নয়, পরমাণু ত্যাগ করবে না, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করে ও বাইরে যাবে না। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা হচ্ছে একটা যে কোনো প্রত্যেক ধাতুর বেলায় একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো মানে আমরা এর আগের দিন পড়েছি E=H, মানে নির্দিষ্ট এনার্জির আলো বা নির্দিষ্ট এনার্জি সমন্বিত ফোটনের আলো যদি এই পরমাণুর উপর না পড়ে তাহলে কিন্তু ও নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করে বাইরে বেরোতে পারবে না। তার মানে বিষয়টা ক্লিয়ার? বিষয়টা হচ্ছে প্রত্যেক ধাতুর বেলায় একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আছে, যে কম্পাঙ্কের থেকে আলো যদি এই ধাতব পৃষ্ঠের উপর পড়ে, এটা সাপোজ ধর ধাতব পৃষ্ঠ, তাহলে কিন্তু ও এই ইলেকট্রন ত্যাগ করবে না। ন্যূনতম নিউয়ের মান মিনিমাম, যে নিউ যে নিউয়ের মিনিমাম ভ্যালু, যে ন্যূনতম ফ্রিকোয়েন্সির আলো এই ধাতব পৃষ্ঠের উপর পড়লে এই ইলেকট্রন নির্গত করতে পারে, সেই যে ন্যূনতম, সব থেকে কম, ন্যূনতম মানে কি সব থেকে কম, মিনিমাম হচ্ছে সবচেয়ে কম কম্পাঙ্কে আলো, যা কিনা ইলেকট্রন নিঃসরণ ঘটাতে সক্ষম, তাই সূচনা কম্পাঙ্ক। বিষয়টা কিন্তু হেভি ইন্টারেস্টিং। বিষয়টা কিরকম দেখা যাচ্ছে যে তুই এর আগের দিন আমাদের আলোচনা থেকেই যদি আমরা আলোচনাটা শুরু করি, যেমন ধর কোনো ধাতুর ক্ষেত্রে দেখা যেতে পারে যে ধর কোনো ধাতুর ওপর লাল রঙের আলো ফেললো, সবুজ রঙের আলো ফেললো, নীল রঙের আলো ফেলা হলো আর কি। তাই এই অবস্থায় তোকে যদি বলা হয় যে দেখা যাচ্ছে এই তিনটে পরীক্ষা করা হলো, কোনো একটা ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন নিঃসরণ ঘটানো সম্ভব, অর্থাৎ কোনো একটা আলো, অর্থাৎ রেড ফেলা হলো, গ্রিন ফেলা হলো, ব্লু ফেলা হলো, ধাতুর ওপর রেড লাইট ফেলা হচ্ছে, গ্রিন লাইট ফেলা হচ্ছে, ব্লু লাইট ফেলা হচ্ছে। এবার তোদের আমি একটা প্রশ্ন করব, এই তিনটে আলো ফেলা হয়েছে, ফেলার ফলাফল বলা হচ্ছে যে এই যে তিনটে ধাতু, এরা সেম ধাতু, এ যা ধাতু, এও সেই ধাতু, তিনটি এক ধাতু। এবার তিনটে একই ধাতুর ওপর একবার লাল আলো ফেলা হয়েছে, একবার সবুজ আলো ফেলা হয়েছে, একবার নীল আলো ফেলা হয়েছে। আচ্ছা, তোরা বলতে পারবি কি, যদি উত্তর এটা দেওয়া থাকে যে কেবলমাত্র একটা আলো এই ধাতু থেকে, কেবলমাত্র একটা আলো, এই তিনটে আলোর মধ্যে একটা আলো এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে সক্ষম, তাহলে সেই আলোটা কী আলো? তোরা আমার এই ভিডিওটা দেখে কমেন্টসে জানাবি। তিনটে আলো ফেলা হচ্ছে একই ধাতুর মানে ধরে নে এটা পটাশিয়াম, এটা পটাশিয়াম, এটা পটাশিয়াম, এই ধাতুর ওপর আলো ফেলা হচ্ছে। রেজাল্ট বলা হচ্ছে একটা ধাতু, যে কোনো একটা ধাতু ইলেকট্রন নিঃসরণ ঘটাতে, যে কোনো একটা ধাতু ওই তিনটে আলো পড়ার পর দেখা গেল একটা আলো থেকে ইলেকট্রন নিঃসরিত হয়, একটা আলো পড়লে ইলেকট্রন নিঃসরিত হয়। তাহলে তোদের কাছে এবার প্রশ্নটা যে কোন আলোটা হতে পারে, রেড, গ্রিন না ব্লু? এটা যদি বুঝে থাকিস তাহলে তোরা উত্তর দিতে পারবি আশা করছি। পক্ষান্তরে বলে রাখি, এই মানে অন্য দিক থেকে তো রেডের ফ্রিকোয়েন্সি সব থেকে কম, গ্রিনের ফ্রিকোয়েন্সি রেডের থেকে বেশি, ব্লুর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। এখানের মধ্যে সব থেকে ব্লুর ফ্রিকোয়েন্সি বেশি, সব থেকে কম হচ্ছে রেড, আর গ্রিন মাঝামাঝি। এবার তোরা এই উত্তরটা ভাববি, আমাকে কমেন্টস লিখে পাঠাবি, ঠিক আছে? তার মানে আমরা দেখা যাচ্ছে যে কোনো ধাতুর উপর যে কোনো আলো ফেললে সেখান থেকে যে ইলেকট্রন নিঃসরিত হবে তেমনটা কিন্তু নয়। এবং বিষয়টা ইন্টারেস্টিংই বটে। যেমন ধর
সাপোজ ধর তুই একটা তামার পাত নিয়েছিস, তামা ধাতু যদি ধরে নেওয়া হয়, তামার আলোক সংবেদনশীলতা আছে। এবার তামার সাধারণত থাকে না, তামার বিভিন্ন অক্সাইড, তো তামার বিভিন্ন কিউপ্রিক অক্সাইড বা কিউপ্রাস অক্সাইড, তার উপর তুই প্রলেপ দিয়েছিস, তার উপর আলো ফেলেছিস। আলো ফুলে এমন ঘটনাও ঘটতে পারে, দেখা গেল যে ধর যে তুই বিভিন্ন কালার নিয়েছিস, যেমন তুই নিয়েছিস ধর সাপোজ ধর তুই নিয়েছিস ইয়েলো, এটা কিন্তু আলাদা অপশান, ইয়েলো। হ্যাঁ, আর একটা তুই নিয়েছিস ভায়োলেট, ঠিক আছে। ইয়েলো কালারের তুই হ্যালোজেন নিয়েছিস, আর ভায়োলেট কালারের তুই এলইডি নিয়েছিস। আচ্ছা, তোরা বলতে পারবি ভায়োলেট কালারের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, ইয়েলো তো তার থেকে কম হবেই। তো তোরা কি বলতে পারবি এটা ধর এই একটা ধাতব পৃষ্ঠ, ধর CO2 এর ওপর ফেলা হয়েছে, এই ধাতব অক্সাইডের পৃষ্ঠ, এর উপর ফেলার পর কোন আলো থেকে ইলেকট্রন নির্গমন হওয়ার সম্ভাবনা সর্বাধিক, ইয়েলো না ভায়োলেট? আর যদি হয়, যদি সম্ভাবনা কার ক্ষেত্রে সর্বাধিক এবং কেন, তোরা এটা বিষয়টা আমাকে জানাবি কমেন্টস করে ভিডিও দেখার পর, ঠিক আছে? কারণ তোরা তো ভিডিও দেখে কোনো কমেন্ট কিছুই করছিস না, বুঝতে পারছিস না পারছিস, আমাকে তাহলে ভিডিওটা ওই জন্য অন্যভাবে ছাড়াতে হচ্ছে। এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আলো তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা যেমন ধর বৈশিষ্ট্য মানে কি কী দিয়ে তাকে ডিফাইন করা যায়, যেমন ধর এই যে আমরা মানুষ, আমাদের দুটো কান, দুটো চোখ, মুখ, হাবি জাবি, গরুর ধর 4টে পা, এগুলো সব গরুর বৈশিষ্ট্য। গরুর দুটো কান, গরুর একটা ল্যাজ। তেমনি আলোক তড়িৎ ক্রিয়ার কী বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু জানতে হবে। প্রথমত হচ্ছে 1 নম্বর, আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ঘটে না, মানে হলে হয় এখনই ঘটবে, নয়তো কখনোই ঘটবে না, মানে হয় এবার নয়তো নেভার আর কি। মানে তুই কোনো একটা ধাতুর উপর আলো ফেললি, আলো ফেলার পর সেখান থেকে ধর ইলেকট্রন নিঃসরণ হলে এখনই হবে, আর যদি না হয় তুই যতক্ষণ ধরেই আলো ফেলে রাখিস কিছুতেই হবে না। অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক, মানে হলে এক্ষুনি হবে, তাহলে হবে না। মানে তুই আলো দীর্ঘক্ষণ ফেলে রেখে দিলি, একটুখানি পর হবে, এরকমটা হবে না। আলো ফেললি, যদি হওয়ার হয় এখনই হবে, যদি না হওয়ার হয় কখনোই আর হবে না। ওই আলোতে আর অ্যালিস হবে না, অন্য আলো, হায়ার ফ্রিকোয়েন্সির আলো ফেলতে হবে। যদি, তার মানে এটা কী বলতে নি, যদি ধর আলো ফেললি, এখানে ধর আলো ফেললি কোনো ধাতুর উপর আলো ফেললি, পার্টিকুলার কোনো একটা আলো ফেললি, এখান থেকে ইলেকট্রন এমিশন হলো না, নো ইলেকট্রন এমিটস। তার মানে এটা কি, তার মানে এই আলোর একটা কিন্তু গতি প্রকৃতি বিচার করতে পারবো। এই যে ধাতু, তার যে সূচনা কম্পাঙ্ক, এখানে যে আলোটা ফেলা হচ্ছে তার কম্পাঙ্ক ওই সূচনা কম্পাঙ্কের থেকে কম, অর্থাৎ ওই ইলেকট্রনকে যে এনার্জি দিলে ওরা বেরিয়ে আসে, এই ফোটনগুলোর, এই লাইটের এই ফোটনগুলোর এনার্জি কিন্তু তার থেকে কম আছে, যে কারণে ইলেকট্রন এই ফোটনগুলোকে অ্যাকসেপ্ট করছে না, অর্থাৎ ওদেরকে গ্রহণ করছে না, ওদের সঙ্গে কোনো কলিশনও করছে না। কলিশন করছে পুরো ইলাস্টিক কলিশন করে ওদেরকে পুরো রিপেল করে দিচ্ছে, ওদেরকে আবার ব্যাক করছে, মানে অ্যাবজর্ব করছে না। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে তাৎক্ষণিক, এটা হচ্ছে তাৎক্ষণিক। 2 নম্বর হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, মানে এই যে কোনো একটা, এইটা ধর এটা স্বাভাবিক, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এইখানে তুই আলো ফেলেছিস, তাহলে এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। তাহলে এই যে আলোক নিঃসরণ হবে, তুই ধর এখান থেকে আলোক নিঃসরণ হবে, এবং এই যে আলোটা ফেলা হয়েছে, আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি, এই আলোটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্কের উপরে, অর্থাৎ এই আলোর যে কম্পাঙ্ক সেটা প্রারম্ভ কম্পাঙ্কের চেয়ে বেশি। তার মানে এখান থেকে আলো নির্গত হওয়া
অবশ্যম্ভাবী, মানে আলো নির্গত, এখান থেকে এখানে যেহেতু আলোর কম্পাঙ্ক হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্কের চেয়ে বেশি, তার মানে এখান থেকে ইলেকট্রন নির্গত হবেই, কেউ আটকাতে পারবে না। এইবার আমি তোদেরকে ধর জিজ্ঞাসা করছি, ধর এখানে একটা তুই এলইডি দিয়ে এটাকে কাণ্ডটা করতে পারিস, কিংবা তুই হ্যালোজেন দিয়েও করতে পারিস। এবার হ্যালোজেন এখানে ফেলছিস, হ্যালোজেনের আলো ফেলছিস, কিংবা এলইডির আলো ফেলছিস। হ্যাঁ, এবার দুটো ক্ষেত্রে কোন ক্ষেত্রে এই যে ইলেকট্রন বেরোবে কোন ক্ষেত্রে বেশি হবে বল দেখিনি। প্রথমে একটু ভেবে নে, আমি উত্তরটা দেবো, তোরা একটু পজ কর, ভিডিওটাকে পজ কর, দিয়ে ভাব যে কোন ক্ষেত্রে ইলেকট্রন বেরোনোর হার বেশি হবে এবং কেন কেন বেশি হবে সেটাও ভাবতে হবে, কেন বেশি হবে সেটাও ভাবতে হবে। কোন ক্ষেত্রে ইলেকট্রন বেশি বেরোবে, এলইডি দিয়ে আলোকিত এনলাইটেড করলে, না হ্যালোজেন দিয়ে এই ক্যাথোডটাকে এনলাইটেড করলে, মানে এখানে ধাতব পৃষ্ঠটাকে এনলাইটেড মানে আলোকিত করলে। উত্তরটা হবে হ্যালোজেন। এবার কেন হবে, কেন হবে জায়গাটা কিন্তু খুব সচেতনভাবে ভাবতে হবে। এটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সগত থট নয়, অর্থাৎ সনাতন পদার্থবিদ্যাগত থট নয়। এখানে যে চিন্তা ভাবনাটা লাগাতে হবে সেটা কোয়ান্টাম মেকানিক্যাল ভাবনা, কোয়ান্টাম মেকানিক্যাল ভাবনা। আমরা যদি এলইডির কথা ভাবি, এলইডি আর হ্যালোজেন এ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এলইডি আলো এর কম হবে, হ্যালোজেনের আলো অনেক বেশি হবে। একটাই এলইডি এবং কম ওয়াটের এলইডি, হ্যালোজেন অনেক ওয়াটের হ্যালোজেন, তাহলে হ্যালোজেনের আলো অনেক জোর, এলইডির আলোর কম জোর। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্যালগতভাবে এটা মনে রাখতে হবে, যার জোর কম, আমরা যেটাকে বলি আর কি কথা বলে জোর কম, আলোর জোর নেই, আলোর জোর নেই মানে তার কিন্তু ফোটনের সংখ্যা কম, এমনটা নয় যে ফোটনের এনার্জি কম। এই এলইডি যখন পড়বে তখন দেখা যাচ্ছে কোনো এক ইনস্ট্যান্টে 500টা হয়তো ফোটন এর উপর পড়ছে, আর হ্যালোজেন যখন পড়ছে তখন হয়তো দেখা গেল 50,000 ফোটনের উপর পড়ছে। তাহলে এবার ন্যাচারালি বিষয়টা কী হচ্ছে, 500টা ফোটন দিয়ে তুই 500টা ইলেকট্রন বার করতে পারবি। 500টা ইলেকট্রন এখানে পৌঁছলো, আমি ধরে নিলাম আইডিয়াল স্টেটে, তাহলে তার জন্য একটা কারেন্ট পাবি। এবার যদি তুই হ্যালোজেন দিয়ে আলোটাকে আলোকিত করিস, এই ধাতব পৃষ্ঠটাকে আলোকিত করিস, তাহলে হ্যালোজেন পড়ছে কটা না, হ্যালোজেন থেকে ফোটন বেরোচ্ছে কটা, 50,000টা। তাহলে 50,000 ফোটন 50টা ইলেকট্রনকে প্রভাবিত করে 50,000 ইলেকট্রন বার করবে। 50,000 ইলেকট্রন এই আইডিয়াল স্টেটে ক্যাথোড থেকে অ্যানোডে পড়বে, তার মানে 50,000 ইলেকট্রন এইভাবে প্রভাবিত হবে। তার মানে হ্যালোজেনের জন্য যে কারেন্ট সেটা আমরা বেশি পাবো। অর্থাৎ তার মানে দাঁড়ালো গোদা বাংলায় যে আলোক তড়িৎ ক্রিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্যটা পেয়ে গেলাম আমরা, যে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে তখনই যখন আপাতিত আলোর তীব্রতা বেশি হবে। অর্থাৎ আলোক তীব্রতার সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আলোর তীব্রতার সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয় পয়েন্ট পেয়ে গেলাম। তৃতীয় পয়েন্টটা একটু আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে তৃতীয় পয়েন্টটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। এগুলো তোরা সব বইই খুঁজে পাবি, আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি। প্রারম্ভ কম্পাঙ্ক বিষয়টা কি? প্রারম্ভ কম্পাঙ্ক হচ্ছে প্রত্যেক ধাতুর বেলায় একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আছে, অর্থাৎ নিউ একটা মিনিমাম আছে, তার চেয়ে কম কম্পাঙ্কের আলো তুই যদি ওই ধাতব পৃষ্ঠের উপর ফেলিস তাহলে এখান থেকে কোনো ইলেকট্রন বেরোবে না। প্রত্যেক ধাতুর বেলা যে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, ওই কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্ক আলো তুই যদি এই ধাতব পৃষ্ঠটার উপর ফেলিস, তাহলে যত জোর আলোই হোক, মানে ধাতব পৃষ্ঠ গলিয়ে দিতে পারে। সাপোজ তোদেরকে একটা উদাহরণ বলছি, যেমন ধর দেখা গেল একটা ধাতব পৃষ্ঠ, সে সবুজ লাইটে রেসপন্সিবল, এই গ্রিনের যে কম্পাঙ্ক সেটা তার সূচনা কম্পাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে, তুই যদি এখানে গ্রিন এলইডি জ্বালিয়েছিস, এবার এখানে যদি রেড হ্যালোজেন জ্বালাস, তাহলে কি এখান থেকে ইলেকট্রন বেরোবে? এখান থেকে ইলেকট্রন বের হয়, এখান থেকে ইলেকট্রন বেরোবে না বেরোবে না? ভাববি, আমাকে উত্তর দিবি। এখানে মনে রাখতে হবে রেডের ফ্রিকোয়েন্সি কিন্তু কম, গ্রিনের ফ্রিকোয়েন্সি বেশি। লালের ফ্রিকোয়েন্সি কম, গ্রিনের ফ্রিকোয়েন্সি বেশি। গ্রিন এই ধাতুর ক্ষেত্রে গ্রিন হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, অর্থাৎ এর কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলো
এখান থেকে ইলেকট্রন নিঃসরণ করতে পারে না। মিনিমাম যেটা পারে গ্রিনের উপর যারা যারা আছে তারা সবাই পারে। তাহলে এখানে দেখ রেড তো গ্রিনের চেয়ে কম কম্পাঙ্ক, তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আছে তারা যে এনার্জি পাবে এই ইলেকট্রনগুলো যা এনার্জি পাচ্ছিল তার থেকেও কম। তাহলে এখান থেকে কিন্তু কোনো ইলেকট্রন বেরোবে না, নো ইলেকট্রন। তাহলে প্রাম্য কম্পাঙ্কের ব্যাপার আছে। তাহলে আমরা তিনটে জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, 2 নম্বর হচ্ছে আলোর তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে আলোর তীব্রতা যত বেশি হবে, আলোর তীব্রতা বেশি মানে আলোর ফোটন বেশি, ফোটন বেশি হওয়া মানে ইলেকট্রন সংখ্যা বেরিয়ে আসা ইলেকট্রন সংখ্যা বেশি হবে, তো তার উপর তীব্রতার সঙ্গে সমানুপাতিক হবে। 3 নম্বর হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। আলোক তড়িৎ ক্রিয়া কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া যে ইলেকট্রন বেরিয়ে আসে সেটা কিন্তু ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না, মানে ধাতব পদার্থটা এই যে পদার্থটা কতটা গরম তার উপর নির্ভর করবে না। কারণ এর আগেই বললাম তোকে, ওই লাল রঙের যদি হ্যালোজিনকে গলিয়ে দেয়, এত কাছে রেখে গলিয়ে দিতে পারবে কিন্তু তবুও ইলেকট্রন কিন্তু বার করতে পারবে না, তার ওই পয়েন্টটা হয়ে গেল। এবার হচ্ছে এই যে ফোটো ইলেকট্রনগুলোর বেগ আমরা এর আগের দিন থেকে আলোচনা করেছিলাম, সে প্রথম দিন আমি বলেছিলাম যে এটা পরে বোঝাবো, যে এই যে ইলেকট্রনগুলোর বেগ সবার বেগ কিন্তু সমান নয়, কারণ সবাই পৌঁছাতে পারে না। মানে কেউ বেরিয়েই ভ্যাগাবন্ড হয়ে যায়, জাস্ট বেরিয়ে এনার্জি শেষ, মানে জাস্ট এনার্জিটা নিয়ে বেরিয়ে পড়েছে, তারপরে কী করবে যায় না, মানে বাড়ি থেকে বেরিয়ে পড়ার মতো, কোনো হাতে টাকা পয়সা নেই, আর কারো টাকা পয়সা আছে তারা কিছু দূর যেতে পারছে, এইরকম ব্যাপার। এবার সেই মানটা, এই যে ইলেকট্রনের ভেলোসিটির মানটা এখানে আলো পড়ার পর 0 থেকে একটা বিশাল মান, একটা সর্বোচ্চ গতিশক্তি যেটা ভি ম্যাক্স তত দূর হতে পারে, যেটা আমরা গতদিন ক্যালকুলেশন করেছিলাম, এটা মনে রাখতে হবে। আর এটা হলো 5 নম্বর পয়েন্ট। তারপরে ধর 6 নম্বর পয়েন্ট বলছি, এই যে ইলেকট্রনের বেগ এখান থেকে ধর 6 নম্বর যদি বলি, এই যে ইলেকট্রন কত বেগে যাচ্ছে সেটা কিন্তু তীব্রতার উপর নির্ভর করে না, কারণ দেখবি এর আগের দিন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখেছি ভি ম্যাক্স ইজিক্যাল টু 2E ভিএস বাই এম, সেখানে কোনো তীব্রতার অর্থাৎ এখানে ফোটন কতগুলো পড়ছে তার উপর কিন্তু এর গতিশক্তি নির্ভর করবে না, ঠিক আছে। এখান থেকে তীব্রতার উপর আদৌ নির্ভরশীল নয়, বরঞ্চ আবার কম্পাঙ্কের উপর নির্ভরশীল, এখানে যে আলোটা পড়ছে তার কম্পাঙ্কের উপর নির্ভরশীল। এই 6টা মেনলি হচ্ছে প্রধান, ঠিক আছে। আর 7 নম্বর হচ্ছে যদি এখান থেকে ধর ইলেকট্রনগুলো বেরিয়ে যায় তাহলে এটা সামান্য মাত্রায় অবশ্যই ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে, কারণ ইলেকট্রন তো চলে যাচ্ছে এর কাছ থেকে, ইলেকট্রন তো হারাচ্ছে, এর উপর যখন ফোটন পড়ছে ইলেকট্রন হারাচ্ছে, তার মানে এই যে পাতটা এটা স্লাইটলি পজিটিভ হয়ে যাবে, কারণ ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে প্রোটনের তো সংখ্যা চেঞ্জ হচ্ছে না, তাহলে স্লাইটলি পজিটিভ হয়ে যাবে। এইগুলো মেন হচ্ছে তোর পয়েন্ট, এই বিষয়টা তোদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আর আমি যে প্রশ্নগুলো দিয়েছি, প্রশ্ন তো করিয়েছি পড়াশোনার সঙ্গে সঙ্গে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবি। পরের ভিডিওটা আবার কিছুক্ষণ বা কালকে হয়তো আমি পোস্ট করব, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে কিছু জানাবি। আর তোদের এই বিষয়টা পড়া হয়ে যাওয়ার পর তোদের প্রবলেম বিশেষ কিছু বাড়ানোর দরকার আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ আমরা তত দূরে এখনও গেছি বলে আমি মনে করছি না। তবুও আমি একবার প্রবলেম যা আছে তাই থাক, প্রবলেম এখন বাড়ানো যাবে না, ঠিক আছে। 1 থেকে 5 MCQ আর পার্ট 1 সেট 1 1 থেকে 5। তোরা আশা করি উত্তরগুলো প্রবলেমগুলো করছিস, প্রবলেম না যদি হয়, যদি আটকে যায় আমাকে জানাস। চল, থ্যাংক ইউ।